এই যে ছাত্র পরিচয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করা যায়, এই যে ট্রেডিশনটা তৈরি হলো, আপনার কি ধারণা এই জন্য ৩৬শে জুলাই, ৪ জুলাই, ৩ জুলাই এই যে যারা শহীদ হয়েছেন তারা এই জন্য শহীদ হয়েছেন? অবশ্য ৩৬শে জুলাইয়ের ধোয়া তুলে আপনি যদি আবার সেই শেখ হাসিনা বা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর যে পর্যায়, আপনি দেখেন ওই সময় কিন্তু ছাত্রলীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে চেক করত এবং নিজেদের হাতে তারা বিচার ব্যবস্থাটা তুলে নিত, হলে ভিন্ন মতের ছাত্রদেরকে তারা থাকতে দিত না। এখন সেই রকম একটা বাংলাদেশের দিকে কি এখন নেই আমরা? জি বলুন। আমরা কি সেই রকম একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি না? যদি ফ্যাসিবাদ ফিরে আসবে না, এখন কি ফ্যাসিবাদ কায়েম হচ্ছে না হচ্ছে না, এই বিষয়টি বাংলাদেশের মানুষের বা যারা ভোট দেবার জন্য আকুল হয়ে বসে আছে তাদের মতামত প্রতিষ্ঠা করবার জন্য, তারা যদি বাংলাদেশ সম্পর্কে রাষ্ট্রের একটি ধারণা তৈরি করতে চায়, তারা দেখবে যে এই যে মব সংস্কৃতি যে আসলো, উপদেষ্টাদের সাথে বৈঠকে বসতে এনসিপি নেতাদের যখন সময় লাগে না, এবং যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা খুবই গুণী মানুষ, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, উনি বসেই কিন্তু বললেন ছাত্ররা আমাদেরকে বসিয়েছেন। বাংলাদেশে কিন্তু বাই ট্রেডিশন একটি শাসন যখন আপনি শুরু করবেন, সেইটার অনুশাসন সমাজের স্তরে স্তরে চলে আসে। আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিন্তু কিছু ছাত্র, আমি বলবো, তারা বলছিল যে তাদের অটো পাস দিয়ে দিতে হবে, এবং যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমান স্যার যখন এটাতে রাজি হলেন না, যে না আমি পরীক্ষা ছাড়া কাউকে এই একটি অসৎ উপায়ে আমি তাদেরকে কৃতকার্য বলে ঘোষণা করতে পারি না, তখন সেই ছাত্র সমাজ কিন্তু তার উপরে হামলা করেছিল। এখন দেখেন যে ছাত্র সমাজের উপর ভর করে আমাদের মাননীয় উপদেষ্টা ঢুকে অটো পাস নিয়েছে, এজন্য সাহস পেয়েছিল। হতে পারে, হতে পারে। এখন এই যে ছাত্র পরিচয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করা যায়, এই যে ট্রেডিশনটা তৈরি হলো, আপনার কি ধারণা এই জন্য ৩৬শে জুলাই, ৪ জুলাই, ৩ জুলাই এই যে যারা শহীদ হয়েছেন তারা এই জন্য শহীদ হয়েছেন? অবশ্যই না। তারা এই জন্যও শহীদ হন নাই যে যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। তারা এই জন্যও শহীদ হন নাই যে তারা হঠাৎ করে পুরো রাষ্ট্র ব্যবস্থার অধিকার, এবং অধিকার তো তাদের আছেই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার যে প্রচেষ্টা, সেটা কিন্তু জুলাই আগস্টে। এই জন্য তো শহীদ হয় নাই যে শুধু একটি নির্বাচনের জন্য শহীদ হয় না। শুধু একটি নির্বাচন, এই শব্দের সাথেই আমি দ্বিমত পোষণ করছি। নির্বাচনটি শুধু নির্বাচন না, আপনাকে বুঝতে হবে গত 16টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। গত 15টি বছর ধরে, 1.5 দশক ধরে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। এই আন্দোলনটিকে আপনি বেহাত হয়ে যাওয়ার যে প্রচার যারা বলছেন নির্বাচনের কথাটা বলছেন, তারা কিন্তু 3 জোটের রূপরেখার কথাও বলছেন। তখনও কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে গণতান্ত্রিক ধারায় ফেরত আসবে 91 সালের পরে, কিন্তু সেটি যখন হয়নি তখন তো এই আশঙ্কাটা করতেই পারে নাকি? একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি আমাকে একটু লাইনচ্যুত করে ফেলেছেন, আমি আসছি আপনার কথায়। 91 পরবর্তী বাংলাদেশ, 96-এর আওয়ামী লীগে ক্ষমতায় আসা, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, এবং 2000-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় চলে আসা, সেই পার্সপেক্টিভ কিন্তু 1/11-এর সময় এসে ভেঙে গেছে। আপনাকে এই বিষয়গুলি বুঝতে হবে। 1/11-এ যখন একটি সেনাবাহিনী শাসিত যখন একটা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে আসলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছিল। আপনি খেয়াল করে দেখবেন তখন কিন্তু উভয় দলের নেতৃবৃন্দকে কিন্তু সেনাবাহিনী তাদের যে কৃতকর্ম সেটার ফলাফল হিসেবে কিন্তু তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছিল। তো তারপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল যে এরপরে বাংলাদেশে আর কোনো রাজনীতিবিদ অন্যায় করবে না। কিন্তু ঘটলোটা কি? 1/11-এর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন দেখা গেল যে তারা এমনভাবে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করে তুলবার প্রচেষ্টা, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে জনগণের মতামতটাকে বিলীন করে দিয়ে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতা নিজেদের কাছে কুক্ষিগত করলো, এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণকে কিন্তু ক্ষমতা থেকে, অধিকার প্রতিষ্ঠা থেকে, মতামত প্রদান করবার থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করেছে।
এখন ৩৬শে জুলাইয়ের ধোয়া তুলে আপনি যদি আবার সেই শেখ হাসিনা বা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর যে পর্যায়, আপনি দেখেন ওই সময় কিন্তু ছাত্রলীগ মোড়ে মোড়ে দাঁড়িয়ে চেক করত এবং নিজেদের হাতে তারা বিচার ব্যবস্থাটা তুলে নিত, হলে ভিন্ন মতের ছাত্রদেরকে তারা থাকতে দিত না। এখন সেই রকম একটা বাংলাদেশের দিকে কি এখন নেই আমরা? জি বলুন। আমরা কি সেই রকম একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি না? এই যে বাংলাদেশের পুরো শাসন কাঠামোর মধ্যে নির্দিষ্ট কিছু সমন্বয়ক পরিচয়ে যারা রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছে, এইটার জন্য কিন্তু শহীদ হয়নি। সুতরাং নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের মানুষের মতামত প্রতিষ্ঠা করবার নির্বাচন এবং নির্বাচন কাঠামোই একমাত্র মৌলিক সংস্কার। আপনারা এই সংস্কারের দিকে মনোযোগী হন যে আগামী এই নির্বাচনের পরে 5 বছর পর যেন আবার একটা প্রপার ইলেকশন দিতে তারা বাধ্য থাকে। এবং এই বাধ্য কিসের উপরে নির্ভর করবে? এই বাধ্য নির্ভর করবে এই সরকার যদি তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে।